আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত সোল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আবার ফিরে এলাম আমাদের নিয়মিত অনলাইন ভিডিও ক্লাসে। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হলো, এই মুহূর্তে যে ক্লাসটি করব সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে তোমাদের জন্য এই অধ্যায়টি একেবারে নতুন, কাজেই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর দ্বাদশ শ্রেণীর জন্য এই অধ্যায়ের কিছু হয়তো টুকটাক আলোচনা আমি করেছিলাম, তবে এই অধ্যায়ে অনেক কিছু আমাদের মাধ্যমিকের সাথে মিল আছে। তোমরা যারা মাধ্যমিকে ত্রিকোণমিতি, উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়গুলো ভালো করে করেছ, তাদের জন্য অনেকটাই সহজ হবে। সুতরাং আমি আশা করব তোমরা আর হেলামি না করে আমাদের ক্লাসে মনোযোগী হবা এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে অনুশীলন করবা। তাহলে আমরা চলে যাই আজকে আমাদের মূল ক্লাসে। আমরা দেখি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আমরা জানতে পারবো ত্রিকোণমিতি কি। যদিও মাধ্যমিকে আমরা এটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। ত্রিকোণমিতি শাখা কয়টি, সমতল কি, চতুর্ভাগ কি, ত্রিকোণমিতিতে কোন পরিমাপ পদ্ধতি কয়টি বা কি কি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এছাড়াও এগুলো শিখতে গিয়ে আমরা আরো অনেক কিছু শিখব এর বাহিরে। আর আমরা অবশ্যই 6.1 আজকে তোমাদের সেখান থেকে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবো আশা করি ইনশাআল্লাহ। তো তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা। আমরা মাধ্যমিকে ত্রিকোণমিতিক শব্দটির ব্যাখ্যা দেখেছিলাম যে এটা ইংরেজি শব্দ হলো ট্রাইগোনোমেট্রি। এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই, মাধ্যমিকে আমরা দেখেছি, দেখো একটা ব্যাখ্যা সেখানে ছিল ট্রাই মানে 3, আর গণ GONE গণ মানে হলো কোণ, আর মেট্রন অর্থ হলো পরিমাপ। এভাবে একটা আমরা মাধ্যমিকে ব্যাখ্যা শিখেছি। তার মানে ত্রিকোণমিতির একটা শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে 3 কোণের পরিমাপ। 3 কোণের পরিমাপ, এটা আমরা মাধ্যমিকে শিখেছি। তবে উচ্চ মাধ্যমিকে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে এসে আমরা এর সাথে আরো যোগ করতে হবে মূলত ত্রিকোণমিতিতে ত্রিভুজ সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা, ত্রিভুজের বাহু কোণের সম্পর্ক বা অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, 3 কোণের পরিমাপের পাশাপাশি এখানে বাহু কোণের অনুপাত বা বাহুর অনুপাত, এরকম কিছু সম্পর্ক বা সূত্র নিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব উচ্চ মাধ্যমিকে। তাহলে ত্রিকোণমিতি মানে হলো ত্রিভুজ সম্পর্কিত আলোচনা। ত্রিভুজ সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা এই ত্রিকোণমিতিতে দেখতে পাবো। ওকে, আচ্ছা, তারপর আমরা লিখছিলাম ত্রিকোণমিতি কয় প্রকার, ত্রিকোণমিতিতে কোন আলোচ্য বিষয় বা কয় প্রকার। ত্রিকোণমিতিতে আমরা দুটি শাখা দেখতে পাই। একটি হলো সমতলীয় ত্রিকোণমিতি, একটি হলো সমতলীয় ত্রিকোণমিতি। সমতলীয় ত্রিকোণমিতি দুটি শাখা, ত্রিকোণমিতি আর একটি হলো গোলকীয় ত্রিকোণমিতি। তো আমাদের উচ্চ মাধ্যমিকে বা ইন্টারমিডিয়েটে তোমাদের এই বইয়ে বা এই চ্যাপ্টারে উচ্চ মাধ্যমিকে সমতলীয় ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়েছে।
কাজে আমরা সমকোণতলের ত্রিকোণমিতিটা জানবো। ত্রিকোণমিতিটা কিছুটা হলো আমরা ধারণা ইতিমধ্যে পেয়েছি। সমতলীয় বলতে কি বোঝায়, তার মানে সমতলের ত্রিকোণমিতি সম্পর্কে যে আলোচনা সেটাই হলো সমতলীয় ত্রিকোণমিতি। সমতলটা কি আমরা লিখেছিলাম, সমতলটা আমরা মাধ্যমিকেও শিখেছি বা জেনেছি। সমতল, যে সমতল কাকে বলবো আমরা সাধারণত এমনি বলে উদাহরণ দিয়ে দিতে পারি যে একটা মেঝে বা একটা বইয়ের পৃষ্ঠ, এগুলো হলো সমতল, বা ওয়ালের যে একটা দেওয়ালের যে সাইড, এগুলো পৃষ্ঠ, এগুলোকে সমতল আমরা উদাহরণ দিয়ে থাকি। কিন্তু সমতল বলতে বা কি বুঝি বা কাকে বলে সেটা হলো যে তোমাদের মাধ্যমিক লেভেলের বইয়ে আছে, ওই হায়ার ম্যাথে, যেই তলে দুটি বিন্দুর সংযোজক সরল রেখা সম্পূর্ণভাবে অবস্থান করবে সেই তলকে আমরা বলবো সমতল। তাহলে কি বলেছি, যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখা যখন কোনো একটি তলে সম্পূর্ণভাবে অবস্থান করবে তখন আমরা ওই তলটিকে বলবো সমতল। তখন আমরা ওই তলটিকে বলতে পারবো সমতল। যেমন আমরা এরকম তলগুলোকে, যেমন এরকম তলগুলোকে আমরা বলে থাকি কি সমতল, ঠিক আছে। এভাবে বলে থাকি যে এ বি সি ডি একটি কি সমতল। এখানে এ বি একটি তলের উপর একদম সম্পূর্ণভাবে অবস্থিত। আমরা যদি চিন্তা করি যে আমি বোর্ডে যে এঁকেছি বোঝাই যাচ্ছে যে এ বি এ ডি বি সি ডি সি এগুলো একই সমতলের উপরে, একটি তলের উপরেই অবস্থিত। তাহলে যে তলের উপরস্থ দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সম্পূর্ণভাবে অবস্থান করবে সেই তলকে আমরা বলবো সমতল। ওকে, যেমন এক্সাম্পল দিলে আরো তো সহজভাবে তোমরা বুঝবা। যেমন পানি যখন স্থির অবস্থানে থাকে, সেটা নদীতে থাকুক, পুকুরে থাকুক বা কোনো পাত্রে থাকুক, এই পাত্রে যখন স্থির অবস্থানে থাকে, নড়াচড়া বা ঢেউ আকারে থাকবে না, তখন ওই অবস্থানটিকে আমরা একটি সমতল বলতে পারি। একটি ইটের যে পৃষ্ঠ, সাধারণত যখন ইটের যে 6টি পৃষ্ঠতল থাকে, এই তলগুলো অনেকটা সমতলের মতো আমরা বলতে পারি। আমরা বইয়ের যে পৃষ্ঠগুলো আছে এগুলোকেও একটি সমতল বলতে পারি। তবে বিভিন্ন বইয়ের তলগুলো পৃষ্ঠতল বলা যায়। আমরা যে মেঝেটাকেও সমতল বলতে পারি, তবে সেখানে যেহেতু আমরা বলি মেঝেগুলো একদম প্লেন, কিছু কিছু জ্যামিতিকভাবে কিন্তু মাপা হলে আসলে এগুলো সম্পূর্ণ সমতল নাও হতে পারে। যা হোক, তবে পানির যে পৃষ্ঠতলটা যখন স্থির অবস্থানে পানি থাকে ওইটাকে আমরা সমতল নির্দ্বিধায় বলতে পারি। আমরা ইটের পৃষ্ঠগুলোকে সমতল বলতে পারি, বইয়ের পৃষ্ঠকে সমতল, যে হোয়াইট বোর্ডটিকে একটি সমতল বলতে পারি। আর বক্রতল হবে যে এই তলে দুটি বিন্দুর সংযোগ সরলরেখা সম্পূর্ণভাবে ওই তল অবস্থান করবে না, তখন তাকে আমরা বলবো বক্রতল। যেমন এরকম হতে পারে, এই একটা তল, এটা হলো বক্রতল। এখানে একটি সরলরেখা আঁকতে হলে কিন্তু তারা এঁকে বেঁকে বা সম্পূর্ণভাবে একই তলে অবস্থান করবে না, উপরে নিচে হয়ে যাবে, তখন এটাকে বলা হবে বক্রতল। তাহলে আমরা আশা করি তোমরা সমতলটা কিছুটা বুঝতে পেরেছি। যে তলে দুটি বিন্দু সংযোজক সরলরেখা সম্পূর্ণভাবে অবস্থান করবে সেই তলকে আমরা বলবো সমতল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখেছিলাম কি ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক কয়টি, কোণ পরিমাপ পদ্ধতি কয়টি, আমরা সেটাই দেখেছিলাম। ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ পদ্ধতি কয়টি? আচ্ছা, চতুর্ভাগ। তার আগে চতুর্ভাগটি একটু দেখি। চতুর্ভাগের পরে কোণ পরিমাপ পদ্ধতিটা আমরা আসবে। চতুর্ভাগ তোমরা জানো, চতুর্ভাগ হলো কি? আমরা জানি চতুর্ভাগ হলো যে দুটি সরলরেখা যখন লম্বভাবে সমকোণে পরস্পর মিলিত হয় বা ছেদ করে, তখন এখানে 4টি ভাগ বা 4টি অংশ আমরা পেয়ে থাকি, যাদেরকে আমরা x ও x ডট, y ও y ডট দ্বারা চিহ্নিত। আমরা এখন যে আলোচনাগুলো করতেছি এগুলো আমাদের সমস্যা সমাধান করতে অবজেক্টিভ এবং সামনে যে 6-1, 6-2, 6-3 আছে ওইগুলো করতে বিভিন্ন জায়গায় লাগতে পারে, ঠিক আছে। আমাদের
এখনই আজকে যে আমাদের এগুলো প্রয়োগ আসবে বিষয়টা মোটেও এরকম না, তোমরা সেদিকে খেয়াল রাখতে হবে। কাজে আজকের আলোচনাটুকু এখন যে কথাটুকু বলতেছি এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এখন হয়তো তোমরা অনুধাবন করবে না, আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা দেখব। আচ্ছা, যাই হোক, এটা হলো চতুর্ভাগ, আমরা জানি এটা বিশেষ বা আলোচনার প্রয়োজন নেই আশা করি। x ও x ডট একটি সরলরেখা, y y ডট সরলরেখা সমকোণে মিলিত হয়েছে, সেই জন্য এই যে চারটি ভাগ হয়েছে এদেরকে আমরা এক একটি চতুর্ভাগ বলে থাকি, সেটা আমরা দেখছি এই অধ্যায়ে। এর চেয়ে বেশি চতুর্ভাগ সম্পর্কে না জানলেও হবে, আমরা এছাড়া মাধ্যমিকেও জেনেছি অনেক। আচ্ছা, তারপরে কি বলেছিলাম, পদ্ধতি, ত্রিকোণমিতির কোণ পরিমাপ পদ্ধতি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য বা এই অধ্যায়ের জন্য। কোণ পরিমাপ পদ্ধতি ত্রিকোণমিতিতে, হ্যাঁ, কোণ পরিমাপ পদ্ধতি। আচ্ছা, কোণ পরিমাপ পদ্ধতি হলো তিনটি। একটি হলো কোণ পরিমাপ ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ পদ্ধতি কয়টি? তিনটি। ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ পদ্ধতি কয়টি? তিনটি। এক নম্বর পদ্ধতি বলতে পারি আমরা ষাটমূলক পদ্ধতি, দুই নম্বর বলা হয় শতমূলক পদ্ধতি, তিন নম্বর হলো বৃত্তীয় পদ্ধতি। ওকে, এই তিনটি পদ্ধতিতে ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করা হয়। তবে এইখানে বা তোমাদের এই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে উচ্চ মাধ্যমিকের এই দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বা সম্পর্কে দেখানো হয়েছে। সমস্যা সমাধানে এই দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কাজেই আমরা এই দুটি পদ্ধতি সম্পর্কে জানবো। বাকি পদ্ধতিটি আমাদের হয়তো বা অন্য কোথাও আমরা শিখবো বা শিখেছি। যাই হোক, আমরা দেখি ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি কি বা কখন আমরা বুঝবো যে এটা হলো এই কোণ পরিমাপ পদ্ধতি হলো ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, ষাটমূলক পদ্ধতি বলতে এখানে যেটা বোঝানো হয় বা আমরা যা বুঝবো, যখন একটি সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে হয়ে থাকে সাধারণত, হলে এই যে আমরা জানি এ বি সি একটি সমকোণ। এই ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে 90 ভাগে ভাগ করা হয়েছে। এর এক একটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এই যে 90 ভাগে ভাগ করে এক একটি ভাগের নামকরণ করা হয়েছে 1 ডিগ্রি। এই পদ্ধতিটাই হলো ষাটমূলক পদ্ধতি। তাহলে ষাটমূলক পদ্ধতি, আমরা যে এক সমকোণ সমান 90 ডিগ্রি বলে থাকি, এই পদ্ধতি কোন পদ্ধতিতে? ষাটমূলক পদ্ধতিতে, সেটাই মনে রাখতে হবে। তাহলে এক সমকোণ সমান আমরা বলে থাকি কি 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি, সমকোণকে 90 ভাগে ভাগ করে এক একটি ভাগকে 1 ডিগ্রি বলে, তাহলে 90 ভাগ করা হলে 90 ডিগ্রি হবে। আচ্ছা, তারপরে ষাটমূলক পদ্ধতিতে আবার প্রত্যেকটি ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, যার এক একটি ভাগের নাম হলো মিনিট। এক ডিগ্রিকে আবার 60টি ভাগে ভাগ করা হয়েছে, কয়টি ভাগে? তাহলে সমকোণকে ভাগ করা হয়েছে 90 ভাগে, যার এক একটি ভাগের নাম হলো ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করলে আমরা যা পাবো সেটা হলো মিনিট। 60 মিনিট, 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে আমরা পাবো এক একটি মিনিট। আবার আমি জানি 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলে আমরা জানি কি সেটা পাই, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এক একটি ভাগের নাম হলো 1 সেকেন্ড। এক একটি ভাগের নাম, মিনিটকে 60 ভাগে ভাগ করলে যে 60টি ভাগ পাওয়া যায় তাদের এক একটি নাম হলো 1 সেকেন্ড। আবার ডিগ্রিকে 1 ডিগ্রিকে 60 ভাগ করলে যেটা পাই সেটা হলো এক একটি নাম হলো মিনিট। ওকে, এই যে সম্পর্কগুলো, এগুলোই ষাটমূলক পদ্ধতিতে আলোচনা করা হয় বা ষাটমূলক পদ্ধতির অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা সংক্ষিপ্তভাবে এগুলো দেখলাম। তারপরে দেখো তোমাদের অবজেক্টিভ এগুলো আসবে কোন পদ্ধতি, এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো হলো ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতিটা কি? দেখো বৃত্তীয় পদ্ধতি কি আমরা দেখেছি। দেখো
তাহলে বলতে পারি ষাটমূলক পদ্ধতির ডিগ্রি কোন পরিমাপকে ধরা হয় ষাটমূলক পদ্ধতির ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপে রেডিয়ান হিসাব করা হয়, রেডিয়ানে হিসাব করা হয়। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের ক্ষেত্রে রেডিয়ান এককে হিসাব করা হয়, তার মানে বলা হয়ে থাকে তাহলে রেডিয়ান এককে যে কোন পদ্ধতিতে ব্যবহৃত হয় সেটাই হলো বৃত্তীয় পদ্ধতি। আমরা বলতে পারি রেডিয়ান এককে যে কোণের পরিমাপ করা হয় সেটা হলো বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, রেডিয়ানটা কি? আমরা একটু রেডিয়ানটা শিখি। রেডিয়ান বা এক রেডিয়ান একই কথা। হ্যাঁ, রেডিয়ান কি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহাকে আমরা বলে থাকি এক রেডিয়ান। তাহলে কি বলেছি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থাকে তাকে বলি আমরা এক রেডিয়ান। তাহলে আমরা বলেছি বৃত্তীয় পদ্ধতি বলতে যে পদ্ধতিতে রেডিয়ান এককে কোণ পরিমাপ করা হয়। আর রেডিয়ান কি? রেডিয়ানটা আমাদেরকে চিনতে হবে। কি বলেছিলাম? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে, এটা হলো মনে করো বৃত্ত। হ্যাঁ, তুমি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা। এটা যদি হয় বৃত্তের ব্যাসার্ধ, মনে করি তো বৃত্তের ব্যাসার্ধ, অবশ্য আমাদের বৃত্তটি একটু অন্যরকম হয়ে গেছে। এটার ব্যাসার্ধের সমান চাপ, এই যে আমরা মনে করি ও যদি কেন্দ্র হয় ও এ, ও বি, ও সি, যেটি হোক। এখন এই যে ও এ একটি ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও সি সবগুলোই ব্যাসার্ধ, আর এখানে এ সি চাপ আছে, এ বি চাপ আছে, বি সি চাপ আছে। আমরা এই যে কোণ এটা আছে এ ও বি কোণ, মনে করো এ ও বি কোণকে রেডিয়ান কোণ বলতে পারবো। কখন? কোন শর্তে বলতে পারবো এ ও বি কোণকে রেডিয়ান কোণ বা এক রেডিয়ান কোণ বলতে পারবো? কোন শর্তে? যদি কি হয়? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ হয়, যদি হয় এত রেডিয়ান কোণ বলতে পারবো, এতকে রেডিয়ান কোণ বলতে পারবো বা বলবো। যদি কি হয়? ও এ সমান সমান এ ও বি সমান সমান ও সি, ও সমান সমান ও বি, অথবা সমান সমান কি হবে? এ সি হবে। আমরা এ ও বি নিয়েছি তো এ বি হবে, এ বি। এই মানে কি? ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ হলো ও এ বা ও বি, আর চাপ হলো এই ক্ষেত্রে কোণ যেহেতু এ ও বি নিয়েছি তাহলে চাপ হবে এ বি। এই এ বি চাপ আর এই ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে আমরা এ ও বি কোণকে রেডিয়ান কোণ বলতে পারবো। আবার বি ও সি এর ক্ষেত্রে যদি ও বি ও সি ব্যাসার্ধ যদি বিসি চাপের সমান হয় সেই ক্ষেত্রে বি ও সি কোণকে আমরা রেডিয়ান কোণ বলতে পারবো, বলবো। ওকে, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে এই যে ও এ হলো ব্যাসার্ধের সমান চাপ এ বি কেন্দ্র উৎপন্ন করেছি এ ও বি কোণ, সেক্ষেত্রে এ ও বি কোণকে আমরা রেডিয়ান কোণ বলতে পারবো। ওকে, তাহলে তোমরা আশা করি জিনিসটি বুঝতে পেরেছ যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ বা এক রেডিয়ান কোণ। এখন রেডিয়ান কোণ আর ষাটমূলক কোণ মানে হলো ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটি সম্পর্ক হলো যে পাই রেডিয়ান সমান সমান পাই রেডিয়ান। রেডিয়ানকে সাধারণত উপরে এরকম সাবস্ক্রাইব আকারে প্রকাশ করে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। এটা হলো রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটি সম্পর্ক। তাছাড়া বই আছে, তোমরা দেখে নিতে পারো। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সেটাও আমরা জানি, সেটাও একটি সম্পর্ক। এই তাহলে আমরা শিখে পেলাম বৃত্তীয় সম্পর্ক, বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপে কোন একক ব্যবহার করা হয় ডিগ্রি, আর ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কোন পরিমাপের একক হিসাবে ব্যবহৃত হয়। রেডিয়ান কাকে বলে সেটা আমরা দেখলাম, বা এক রেডিয়ান কোণ কাকে বলে সেটাও একই জিনিস। রেডিয়ান কোণ বা এক রেডিয়ান কোণ একই। ওকে, আচ্ছা, তারপরে আমাদের যেটা জানবো আমরা সেটা হলো আমাদের এরপরে জানার বিষয় হলো, দেখো আমরা জানবো ডিগ্রি বৃত্তের পরিধি ও ব্যাসের একটি অনুপাত আছে, যেটাকে আমরা ইম্পর্টেন্ট একটি আমরা ইতিমধ্যে অনেক ব্যবহার করেছি। পাই, আমরা পাই এর ব্যবহার, কিন্তু পাইটা কি সেটাই আমরা জানি না। পাই কি? পাইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, পরিধি ও ব্যাসের অনুপাত। আমরা কিন্তু শিখে আবার বলে যাই পরিধি ও ব্যাসের অনুপাত। দেখো মানে হলো পরিধি পরিধি
পরিধি অনুপাত ব্যাস, মানে হলো পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাস, এটাকে বলা হয় পাই। পরিধি বাই ব্যাস, এটার নামকরণ করেছেন একজন গণিতবিদ পাই আকারে, তার নাম অনুসারে পাই। এখন দেখো আমরা দেখি পরিধি মানে কি 2 পাই আর, বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর ব্যাস কি 2 আর, কাটাকাটি করলে আমরা কি পাই? পাই পাই। ওকে, তাহলে এই যে পাইয়ের ব্যাখ্যাটা হলো, পাইটা কি, তোমাকে যদি বলা পাই কাকে বলে, আমরা বলি 3.1416, এটা হলো পাইয়ের মান। কিন্তু পাই কাকে বলে সেটা হলো বৃত্তের, যদি বলা হয়ে থাকে তাহলে আমরা বলবো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে বলা হয় পাই, একটি ধ্রুব সংখ্যা। এভাবে বলতে পারি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা বা ধ্রুবক, যাকে পাই দ্বারা সূচিত করা হয়। পাইয়ের একটি মান হলো 3.1416, এটা হলো আসন্ন মান। পাইয়ের মান 500 দশমিক পর্যন্ত বিজ্ঞানীরা বা গণিতবিদরা নির্ণয় করেছেন, তবে আসন্ন মান হিসেবে আমরা 3.1416 বা কখনো কখনো 3.14 ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব সরাসরি 6.1 আমরা মূলত এই জিনিসগুলো শিখলাম। আচ্ছা, আরেকটি জিনিস এখানে সূত্র, দুটি সূত্র আমরা শিখা বাকি আছে। তার আগে আরেকটি কথা বলে রেখে দেখো, আমরা শিখেছি রেডিয়ান কোণ কাকে বলে। ব্যাসার্ধ সমান বৃত্তের কেন্দ্রে যে কোনো দাগে, মনে রাখবো রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, রেডিয়ান কোণ একটি ধ্রুবক। রেডিয়ান কোণের পরিমাণ হলো ধ্রুবক, তোমাদের বইয়ে সেটা একটি ছোট্ট প্রমাণ আছে, দেখে নিবা। রেডিয়ান কোণ হলো ধ্রুবক কোণ, এটা অবজেক্টিভে আসতে পারে রেডিয়ান কোণ সম্পর্কে। তাহলে বহুপদী সমতলে রেডিয়ান কোণ কাকে বলে, রেডিয়ান কোণ পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কোণ ধ্রুবক বা চলক ইত্যাদি বহুপদী সমূহ। আবারও বলে রাখি, আমি এখন এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছি খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জন্য বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যে দুটি সূত্র শিখবো সেটি হলো এই অধ্যায় 6.1 কাজে লাগবে। বৃত্তের চাপ নির্ণয় সূত্র। বৃত্তের চাপ আমরা সাধারণত বৃত্তের চাপকে এস দ্বারা প্রকাশ করে থাকি। বৃত্তের চাপকে সাধারণত কি দ্বারা প্রকাশ করে থাকি? এস দ্বারা। বৃত্তের চাপ এস ইকুয়াল টু আর থিটা, এভাবে বলা হয়ে থাকে বা লেখা হয়ে থাকে। তাহলে চাপের সূত্র কি? এস ইকুয়াল টু আর থিটা। আর হলো বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র একটা আছে, এগুলো ব্যাখ্যা বা প্রমাণ আছে, তোমাদের বইয়ে দেখে নিতে পারো, না হলেও চলে। আমাদের সূত্রটা জানতে হবে, হাফ অফ আর স্কোয়ার থিটা। তাহলে এই দুটি সূত্র আমরা এখন প্রয়োগ করবো আমাদের 6.1। তাহলে কি বলছিলাম? বৃত্তের চাপ এস ইকুয়াল টু আর থিটা, আর একটি হলো বৃত্তকলার ক্ষেত্রফল হাফ অফ আর স্কোয়ার থিটা। এখানে দেখো, চাপ বলতে এস দ্বারা চাপ, আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধ, থিটা দ্বারা ওই যে চাপ ও ব্যাসার্ধ দ্বারা উৎপন্ন কোণ বোঝায়। চাপ ও ব্যাসার্ধ দ্বারা উৎপন্ন কোণ বোঝায়। তাহলে যদি আমরা লিখেছি চাপ নির্ণয় সূত্র এস ইকুয়াল টু আর থিটা, কিন্তু সেটির সাহায্যে আমরা ইচ্ছা করলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি এবং চাপ ও ব্যাসার্ধের যে অন্তর্ভুক্ত কোণ সেটিও বের করতে হবে। তাহলে শর্ত হলো যে এই তিনটি জিনিসের মধ্যে চাপ, ব্যাসার্ধ এবং কোণ যে কোনো দুটি দেওয়া থাকলে অপরটি আমরা নির্দ্বিধায় বা সহজেই নির্ণয় করতে পারবো। সবসময় যে চাপ নির্ণয় করতে বলবে বিষয়টা মোটেও এরকম না। কখনো ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে, সেখানে চাপ দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে। কখনো কোণ নির্ণয় করতে বলতে হবে, বলবে, তখন দেওয়া থাকবে ব্যাসার্ধ আর চাপ দেওয়া থাকবে। মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা যখন যে কোণে নির্ণয় করি সেগুলো অবশ্যই রেডিয়ানে নির্ণয় করতে হবে। কোণ নির্ণয় করতে হলে রেডিয়ানে নিয়ে যেতে হবে। যদি ডিগ্রিতে দেওয়া থাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, কারণ ওই যে চাপের একক হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হলো মিটার, এই মিটার এগুলোর সাথে সম্পর্ক মিটার, সেন্টিমিটার বা এই এককগুলোর সাথে সাধারণত রেডিয়ানের সম্পর্ক বা বৃত্তীয় সম্পর্ক রয়েছে। সেজন্য ডিগ্রিতে দেওয়া থাকলে আমরা সেটা রেডিয়ানে নিয়ে যেতে হবে, অথবা আমরা যখন কোণের মান নির্ণয় করব তখন আমাদেরকে রেডিয়ানে কোণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা দেখি আমাদের বইয়ে প্রথম কি অঙ্কটি আছে। আমার কাছে যে বইটি আছে আমাদের প্রথম যে অঙ্কটি আছে, দেখো এখানে বলা আছে দুটি কোণের যোগফল ও অন্তরফল 25 রেডিয়ান ও 35 ডিগ্রি। দুটি কোণের যোগফল বলা আছে, দুটি কোণের যোগফল। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই।
আশা করি তোমরা বুঝতে পারবে। দুটি কোণের যোগফল ও অন্তরফল, যোগফল হলো 25 রেডিয়ান, অন্তরফল মানে হলো বিয়োগফল, তোমরা জানো অন্তরফল মানে হলো বিয়োগফল হলো 35 ডিগ্রি। কোন দুইটির মান ডিগ্রিতে প্রকাশ করো। পাই এর মান দেওয়া আছে 3.1416। তাহলে দেখো যে এখানে কিন্তু বলছে ডিগ্রিতে প্রকাশ করতে, দেওয়া আছে কোন দুটির সমষ্টি দেওয়া আছে 25 রেডিয়ান, 25 রেডিয়ান দেওয়া আছে সমষ্টি, সমষ্টি দেওয়া আছে 25 রেডিয়ান, আর অন্তর দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে, আমরা দুটি কোণকে কিসে নিয়ে যেতে হবে? ডিগ্রিতে নিয়ে যেতে হবে। যেটি রেডিয়ানে আছে সেটিকেও ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা শিখেছি পাই রেডিয়ান, আমরা শিখেছিলাম কি দেখি পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি 1 রেডিয়ান সমান কি হবে? 180 বাই পাই ডিগ্রি। তাহলে এখানে কত? 25 রেডিয়ান, 25 রেডিয়ান সমান কি হবে? 180 গুণ 25 বাই কত? পাই রেডিয়ান, পাই ডিগ্রি। এই হলো আমাদের এই যে 25 রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই, সেটার মানটা আসবে কত? 180 গুণ 25 বাই পাই ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা কত হবে হিসাব করবা। 25 রেডিয়ান তাহলে দেখো কি বলছি, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে এই যে 25 রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেলাম, ক্যালকুলেশন করে মানটা যা পাবো, মনে করো 1000 ডিগ্রি পেলাম। হ্যাঁ, 1000 ডিগ্রি পেলাম। এরকম যে কোনো একটা মান পাবো, সেটা রাউন্ড ফিগারে হতে পারে, দশমিকে আসতে পারে, যাই হোক তোমরা ক্যালকুলেশন এখানে পাই এর মানটা বসাবা 3.1416 বলে দেওয়া আছে প্রশ্নের মধ্যে। পাই এর মান হলো 3.1416 বসিয়ে এটা ক্যালকুলেশন করে মনে করে এটা পাইলাম। তাহলে এটা আমরা 25 রেডিয়ানকে কিসে নিয়ে গেলাম? ডিগ্রিতে নিয়ে গেলাম। 25 রেডিয়ানটা কি ছিল? কোন দুটি কোণের সমষ্টি। কোন দুটি যদি আমরা x ও y ধরে নিই, মনে করো ধরি কোন দুটি কি x ও y, তোমরা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই করে নিবা, মোটামুটি সহজ আছে অঙ্কটি। তাহলে প্রথমে আমরা ধরে নেব কোন দুটি হলো x ও y, এরপরে 25 রেডিয়ানকে আমরা কিসে নিয়ে গেলাম? ডিগ্রিতে। এবার প্রশ্নের মধ্যে কি বলা আছে? x + y সমান সমান এই যে যেটা পেয়েছি 1000 ডিগ্রি। আমরা আরো বলতেছি তোমাদের কিন্তু 1000 ডিগ্রি না, এটা হিসাব করে নিবা কত হয়। দশমিকে আসলে দশমিক, আর রাউন্ড ফিগার আসলে রাউন্ড ফিগারে আসবে, দশমিকেই আসবে, রাউন্ড ফিগার আসবে না, যেহেতু 3.1416। আচ্ছা, x - y অন্তর দেওয়া আছে কত? 35 ডিগ্রি। এভাবে লিখে শর্ত মধ্যে লিখবা, লিখে যোগ বিয়োগ করলে x y এর মান পেয়ে যাবা, ডিগ্রিতে পেয়ে যাবা। ব্যাস, এটা শেষ হয়ে গেল। তাহলে কি বললাম? আমি বলে দিলাম, মনে করি কোণ দ্বয় হলো x ও y ডিগ্রি, x ডিগ্রি ও y ডিগ্রি। 25 রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেলাম শর্ত মতে বা প্রশ্ন মতে, x + y সমান এখানে যে মানটা পাবো সেটা, আর অন্তর্বল x - y সমান 35 ডিগ্রি। যোগ করলে পাবো x এর মান, বিয়োগ করলে পাবো y এর মান, সেগুলোই হবে নির্ণয় কোণের পরিমাণ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা হলো 1 নম্বর অঙ্ক তোমাদের আমার কাছে যে বইটি আছে সেই বইয়ে। আচ্ছা, তারপরে 2 নম্বরে কি বলা আছে আমরা দেখি। 6.1 আমরা করতেছি, 6.1 করতেছি। 2 নম্বরে যে অঙ্কটি আছে সেটি হলো একটি ত্রিভুজের কোণগুলো x ডিগ্রি, 25 ডিগ্রি এবং 11 পাই বাই 36 হলে x এর মান নির্ণয় করো। এখানে দেখো আমাদেরকে এই যে পাই, আমরা বলেছি পাই হলো রেডিয়ান বৃত্তীয় পদ্ধতি, কোণ পরিমাপের বৃত্তীয় পদ্ধতি, আর ডিগ্রি হলো কোণ পরিমাপের ষাটমূলক পদ্ধতি। তাহলে প্রথম দুটি কোণ দেওয়া আছে ষাটমূলক পদ্ধতিতে, 11 পাই বাই 36 এটা হলো বৃত্তীয় পদ্ধতি। তাহলে এই দুই রকম পদ্ধতিতে একই অঙ্কের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। হয়তো সবগুলোকে রেডিয়ানে নিয়ে যেতে হবে অথবা সবগুলোকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তবে আমাদের এখানে ডিগ্রিতে আমরা নিয়ে আসবো, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা 3টি কোণের যে সমষ্টি যোগ করে সমান সমান 180 ডিগ্রি লিখলে x এর মানটা পেয়ে যাবে। এখন দেখো 11 পাই বাই 36 এটাকে আমরা কিভাবে, এটা রেডিয়ানে আছে, মনে করো এত রেডিয়ান, এই রেডিয়ানকে আমরা কিভাবে ডিগ্রিতে প্রকাশ করব? তাহলে আমরা জানি পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান আগের মতো, হ্যাঁ 1 রেডিয়ান সমান কত হবে? 180 বাই পাই ডিগ্রি।
তাহলে 11 পাই বাই 36 রেডিয়ান সমান কত হবে? গুণ হবে 180 পাই গুণ 11 পাই বাই 36 ডিগ্রি। ওকে, পাই পাই কাটা যায়, 36 দ্বারা এটা কাটলে দেখো কত হয়? 5 30, 5 30 হাতে আছে 3 3 5 15 3 18, তার মানে 5 হচ্ছে। তার মানে কত হয়? পাই পাই তো কাটা যায়, 5 11 55 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো রাউন্ড ফিগার করে তো পেরেছি আমরা। কি করলাম? 11 পাই বাই 36 যে কোনটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম। তাহলে এখন আমাদের প্রথম কোণটি পরিমাণ প্রশ্নে বলা আছে x ডিগ্রি, দ্বিতীয় কোণটি পরিমাণ দেওয়া আছে সম্ভবত 25 ডিগ্রি, তৃতীয় কোণটি আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। তিনটি কোণে আমরা ডিগ্রিতে পেয়ে গেলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা তিনটি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি x যোগ 25 প্লাস 55 ইকুয়াল টু 180। তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে ডিগ্রি ব্যবহার করতে পারি, আবার না করলেও সর্বশেষ করতে হবে। তাহলে আমার কত ডিগ্রি হচ্ছে? এখানে হচ্ছে x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ, আশা করি বুঝতেছো। তাহলে x ইকুয়াল টু কত ডিগ্রি দাঁড়ালো? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি। x এর মান হলো 100 ডিগ্রি। আমাদের বলেছে x এর মান বের করতে। যদি এখানে বলতো x এর মান বৃত্তীয় পদ্ধতিতে বের করো, হ্যাঁ, বা বৃত্তীয় পদ্ধতিতে বের করো, তখন আমরা এটাকে ইচ্ছে করলে এভাবে বের করে সর্বশেষ এখন আমরা এটাকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যেতে পারবো। তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে শুধু বলেছে x এর মান নির্ণয় করো, বৃত্তীয় বা কোনো পদ্ধতির কথা উল্লেখ করে নাই। সেই জন্য আমরা যে কোনো একটা পদ্ধতিতে বের করলেই হবে। যদি বলে বৃত্তীয় পদ্ধতিতে বের করো, তাহলে এখন যে বের করলাম x এর মান 100 ডিগ্রি, সেটাকে আমরা কিসে নিয়ে যাব? বৃত্তীতে। ওই যে 180 ডিগ্রি সমান কিভাবে নিব? 180 ডিগ্রি সমান কি? পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান 180 পাই বাই 180 রেডিয়ান। তারপরে কত? 100 ডিগ্রি সমান 100 পাই বাই 180 রেডিয়ান। সেই হিসাবে আমরা এটাকে নিয়ে যেতে পারবো রেডিয়ানে। আমরা দুটি অঙ্ক শিখলাম, আরেকটি অঙ্ক আমরা আজকে করব। দেখো, তারপরে তোমাদের এখানে বা আমার কাছে যে বইটি আছে আমাদের সেখানে 3 নম্বর যে অঙ্কটি আছে, একটি গাড়ির চাকা 200 বার আবর্তিত হয়ে 800 মিটার অতিক্রম করে। 200 বার আবর্তিত হয়ে 800 মিটার অতিক্রম করে চাকার ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। একটি চাকা 200 বার আবর্তিত হয়। 200 বার আবর্তিত হয় মানে 200 বার ঘুরে। একটি চাকা মানে একটি বৃত্ত। একটি চাকা মানে একটি বৃত্ত 200 বার ঘুরে 800 মিটার অতিক্রম করে চাকাটির ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, 200 বার, তাহলে একবার ঘুরে আবর্তিত হয়। একবার ঘুরে আবর্তিত হয় পরিধি সমান। এই যে একটি মনে করে দিছি যে চাকা হুইল, এটা একটি চাকা। এই চাকাটা একবার ঘুরে আবর্তিত হয় বৃত্তের পরিধি সমান। তাহলে একবার ঘুরে আবর্তিত হয়, চাকাটি একবার আবর্তিত হয়ে অতিক্রম করে কতটুকু দূরত্ব? পরিধি সমান দূরত্ব। চাকাটি, হ্যাঁ, 3 নম্বর অঙ্ক, চাকাটি একবার আবর্তিত হয়ে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, যেহেতু চাকাটি একবার আবর্তিত হয়ে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, সুতরাং আমরা লিখতে পারি কি? 200 বার আবর্তিত হয়ে অতিক্রম করবে। দেখো কতটুকু? 400 পাইয়া। 400 পাইয়া কেন? একবার আবর্তিত হয়ে পরিধি সমান। পরিধি মানে কি? বৃত্তের পরিধি কি? 2 পাই আর। তাহলে একবার আবর্তিত হয়ে অতিক্রম করে 2 পাই আর দূরত্ব। হ্যাঁ, 200 বার আবর্তিত হয়ে করবে কত? 2 পাই আর গুণ 200 মানে 400 পাই আর। তোমরা আশা করি বুঝতে পেরেছো। একটি চাকা একবার আবর্তিত মানে একবার ঘুরে অতিক্রম করে মানে কি? পরিধি অতিক্রম। পরিধি কত? 2 পাই আর। তাহলে একবার ঘুরে অতিক্রম করে পরিধি সমান মানে 2 পাই আর। তাহলে 200 বার ঘুরে বা আবর্তিত হয়ে অতিক্রম করবে 400 পাই আর। এখন এই যে দূরত্বটা বা এই যে অতিক্রান্ত দূরত্বটা, এটা প্রশ্নে বলা আছে 400 মিটার 800 মিটার। কত মিটার?
800 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মধ্যে এই যে এটার মান হলো 800 মিটার, 400 পাই আর সমান কত 800 মিটার, বা আমাদেরকে বলেছে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি 800/400 পাই। কাটাকাটি করলে কত থাকবে 2/পাই। এবার পাই এর মান কত 2/3.1416। ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে কার মান বৃত্তের ব্যাসার্ধ বা আর এর মান। যদি বলে বৃত্তের ব্যাস তাহলে আমরা ওইটাকে দ্বিগুণ করে দিব, ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিলে বৃত্তের ব্যাসটা আমরা পেয়ে যাব। আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি অবশ্যই সবাই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের উভয় ক্লাসের জন্য আমার এই ক্লাসটি আমরা আগামী এই অধ্যায়টি ষষ্ঠ অধ্যায়টি আমি তোমাদেরকে একত্রিতভাবে, যেহেতু দ্বাদশের আগেও বলেছি দ্বাদশের দু একজন এটা করানোর জন্য রিকোয়েস্ট করেছিল, সেজন্য একাদশ দ্বাদশ শ্রেণীর একত্রিত এই ক্লাসটি করালাম। তোমরা উভয় শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি আশা করি মনোযোগ সহকারে দেখবা, তোমাদের ভালো লাগবে আশা করি বা উপকার হবে। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।